মাইলস্টোন ট্র্যাজেডিতে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু, উত্তরায় শিক্ষার্থী জারিফের দাফন, দুই শিশুকে ফেরত পাঠানো হলো বাড়ি। রোগীকে আমরা আজকে হারিয়েছি। ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। মানুষ পিয়ার বোঝে না, প্রয়োজনে যাকে কাছে পাবে তাকে ভোট দিতে চায় বললেন মির্জা ফখরুল। বিদেশ থেকে ভাড়া করা লোকে রাষ্ট্র চলে না। কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? এই যে সহজ সরল কথা, এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। কিশোরগঞ্জের পথে এনসিপির গাড়ি বহর, বিচার ও সংস্কার ছাড়া ভোট অর্থহীন, মৌলভীবাজারের পদযাত্রায় নাহিদ ইসলাম। বসে নাই, হাজারো মায়ের সন্তানের রক্তের বিনিময় যেহেতু হয় না, একটু বলেছে এই রক্তের কারণে এসে ক্ষমতায় বসেছিলেন। নিশ্চিতের পরও জুলাই শহীদের স্মরণ সভায় কোনো উপদেষ্টা যোগ না দেয়ায় পরিবারের ক্ষোভ। 3 আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দেবেন সাক্ষী। জুলাই সনদের জন্য বিবেচনাধীন 4টি বিষয়ের উপর সুজনের জনমত জরিপ। এক ব্যক্তিকে 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী চান না 86% অংশগ্রহণকারী। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই যোদ্ধাদের অফিস তৈরির তোড়জোড়, নেতৃত্ব নিয়ে ধোঁয়াশা, দখলের সমালোচনায় বিশিষ্টজনদের। আর যাতে দ্বিতীয়বার কোনো ফেসিবাদ জন্ম না হয়, এটা আমাদের জুলাই যোদ্ধাদের একটা কার্যালয় হবে। সকল ইস্যুতেই সরকারের উচিত আইনকে যত দ্রুত সম্ভব সবার কাছে এমন একটা অবস্থায় নিয়ে আসা, যে এই দলেরই হোক সে সুপ্রিম কোর্টে গেলে ন্যায় বিচার পাবে। রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া সম্ভব নয় অর্থনৈতিক উন্নয়ন, বললেন অর্থ উপদেষ্টা। মাইলস্টোন ট্র্যাজেডিতে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু, উত্তরায় শিক্ষার্থী জারিফের দাফন, দুই শিশুকে ফেরত পাঠানো হলো বাড়ি। রোগীকে আমরা আজকে হারিয়েছি। ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। মানুষ পিয়ার বোঝে না, প্রয়োজনে যাকে কাছে পাবে তাকে ভোট দিতে চায় বললেন মির্জা ফখরুল। বিদেশ থেকে ভাড়া করা লোকে রাষ্ট্র চলে না। কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? এই যে সহজ সরল কথা, এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। কিশোরগঞ্জের পথে এনসিপির গাড়ি বহর, বিচার ও সংস্কার ছাড়া ভোট অর্থহীন, মৌলভীবাজারের পদযাত্রায় নাহিদ ইসলাম। বসে নাই, হাজারো মায়ের সন্তানের রক্তের বিনিময় যেহেতু হয় না, একটু বলেছে এই রক্তের কারণে এসে ক্ষমতায় বসেছিলেন। নিশ্চিতের পরও জুলাই শহীদের স্মরণ সভায় কোনো উপদেষ্টা যোগ না দেয়ায় পরিবারের ক্ষোভ। 3 আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দেবেন সাক্ষী। জুলাই সনদের জন্য বিবেচনাধীন 4টি বিষয়ের উপর সুজনের জনমত জরিপ। এক ব্যক্তিকে 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী চান না 86% অংশগ্রহণকারী। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই যোদ্ধাদের অফিস তৈরির তোড়জোড়, নেতৃত্ব নিয়ে ধোঁয়াশা, দখলের সমালোচনায় বিশিষ্টজনদের। আর যাতে দ্বিতীয়বার কোনো ফেসিবাদ জন্ম না হয়, এটা আমাদের জুলাই যোদ্ধাদের একটা কার্যালয় হবে। সকল ইস্যুতেই সরকারের উচিত আইনকে যত দ্রুত সম্ভব সবার কাছে এমন একটা অবস্থায় নিয়ে আসা, যে এই দলেরই হোক সে সুপ্রিম কোর্টে গেলে ন্যায় বিচার পাবে। রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া সম্ভব নয় অর্থনৈতিক উন্নয়ন, বললেন অর্থ উপদেষ্টা। ব্যাংক খাত ঠিক করতে লাগবে 18 থেকে 3500 কোটি ডলার। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা।
এতক্ষণ শিরোনাম দেখছিলাম। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একজন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জারিফ, আরেকজন স্কুল সহকারী মাসুমা। আয়মান ও রাফসি নামে দুই শিক্ষার্থী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। চিকিৎসকরা জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটে ভর্তি 4 জনের অবস্থা সংকটাপন্ন এবং গুরুতর অবস্থায় আরও 9 জন। জারিফের বাবার এই আর্তনাদ 21 জুলাই দুপুর থেকেই আইসিইউর সামনে ছেলের অপেক্ষায় শুকিয়ে আসছিল অশ্রুও। এরই মাঝে সকালে খবর আসে পৃথিবীতে আর নেই সপ্তম শ্রেণীর জারিফ। দুদিন আগেও ছেলের বন্ধু মাহতাব মারা গেছে, তার আরও এক বন্ধু আইসিইউতে। 22 তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে কথা বলছে। কথার মধ্যে একটা সময় ওর ওই মানে এই দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওরা 4 বন্ধু খুব ক্লোজ, হ্যাঁ, এই যে মাহতাব, আয়ান, জারিফ আর আয়মান। জারিফের মৃত্যুর পর দুপুরে খবর আসে স্কুলের স্টাফ মাসুমাও পাড়ি দিয়েছেন পরপারে। 90% দগ্ধ হয়েছিল মাসুমার শরীর। তার পরিবার জানিয়েছে ঘটনার দিন মাসুমা চাইলে বেরিয়ে আসতে পারতেন, কিন্তু বাচ্চাদের বাঁচাতে জীবন বাজি রাখেন তিনিও। উনি আমারে বলছে যে আমি এই বাচ্চা থুইয়া যদি আমি চলে যাইতে পারতাম তাহলে আমি বাইসা যাই পিছন দিয়া, কিন্তু চিন্তা করলাম আমার সন্তান আছে, আরেকজনের সন্তানের চিন্তা ভাবনা করে আমি আর দ্রুত কোনো দিকে যাই নাই। আমি এখান থেকে বাচ্চা উদ্ধার করতে যাই, আমার এই দুর্ঘটনাটা হয়েছে। উনি আমার সাথে প্রথম দিন আইসিইউতে আমার লগে কথাবার্তা বলছে। ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ভর্তি আছেন 36 জন। দুপুরে আহত 2 শিশু আয়ান ও রাফসিকে মোটামুটি সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে বাসায় পাঠানো হয়। ওই সময় তো ও খুব নার্ভাস ছিল, আতঙ্কিত ছিল, আর হচ্ছে আপনার মানে খুব চিৎকার করতেছিল, পড়ে গেছিল হাতে, তখন খুব চিৎকার করতেছিল, শুধু কান্না করতেছিল। চিকিৎসকরা বলছেন হাসপাতালে এখনও চিকিৎসাধীন 4 জনের অবস্থা সংকটাপন্ন, গুরুতর 9 জন। বিদেশি চিকিৎসকদের সাথে সমন্বয় করে বোর্ড গঠন করে চিকিৎসা চলছে। বিদেশি যে ডাক্তাররা আসছে তাদের সহ সকালবেলায় আমরা বসেছিলাম, বসে একেবারে ইনানিমাস, মানে ডিসিশনের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা ডিসিশনগুলো নিয়েছি, ডিসিশনগুলো নেওয়ার পরে আমরা আসলে আমাদের কার্যক্রমগুলো শুরু করেছি। আমাদের কার্যক্রমগুলোর মধ্যে নতুন নতুন কিছু বিষয় যেগুলো আছে সেগুলো যা করার দরকার আমরা সেগুলো অনুযায়ী করেছি। এদিকে দুপুরে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে নিহত জারিফের মরদেহ নেওয়া হয় তার উত্তরার বাসায়। বিকেলে বাদ আসর উত্তরার 12 নম্বর সেক্টরের খালপাড় জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় বাংলাদেশ বিমান বাহিনী ও সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় জারিফের প্রতি। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ, আমরা তার কাছে যাচ্ছি। আশিক, আশঙ্কাজনক 4 জন আর গুরুতর 9 জনের অবস্থা একটু জানতে চাই, কি দেখছেন আপনি? কিছুক্ষণ আগে আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে রোগীদের কোনো পরিবর্তন হয়নি। আশঙ্কাজনক যে 4 জন ছিল তারা লাইফ সাপোর্টে আছে, তারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, এবং এর বাইরে যে 9 জন গুরুতর দগ্ধ অর্থাৎ গুরুতর আহত রয়েছে তাদেরকেও আইসিইউ এবং এইচডিইউ দুটিতে ভাগ করে তাদেরকেও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত তাদের তেমন কোনো উন্নতি বা অবনতি তেমন কোনো খবর নেই। তবে ডাক্তাররা যেটি জানিয়েছেন যে এই যে 13 জন অর্থাৎ আশঙ্কাজনক 4 জন এবং 9 জন গুরুতর, এই যে 13 জন তাদের শারীরিক অবস্থা খুব বেশি ভালো না, তারা বেশ ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যেই আছে, এবং তাদের প্রত্যেকেরই কারো 70%, কারো 80-90 এইরকম হারে তাদের দগ্ধ রয়েছে, এবং প্রত্যেকেরই শ্বাসনালী পুড়ে গেছে, যেখানে আসলে ডাক্তাররা বলছেন তারা ঝুঁকিপূর্ণ। তাদের বেঁচে ফেরার সংখ্যা খুবই কম, কারণ তাদের এতটাই দগ্ধ, এতটাই বার্ন হয়েছে যে তারা আসলে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই মুহূর্তে। এর বাইরেও আমরা অন্যান্য যে সকল রোগী রয়েছে আমরা একটু জানাতে চাই যে এখন পর্যন্ত কিন্তু ঢাকার এই যে বার্ন ইনস্টিটিউটে এখানে 36 জন রোগী ভর্তি রয়েছে, এবং তাদের মধ্যে এই 13 জনের বাইরে যে সকল রোগীগুলো রয়েছে তারা তুলনামূলকভাবে ভালো আছে, এবং তাদেরকে আগামী 1 সপ্তাহের মধ্যে তাদের 10 থেকে 12 জনকে ছুটি দেওয়া হতে পারে বলে কিন্তু জানানো হয়েছে। আজকেও যেমন 2 জন শিক্ষার্থী ছুটি নিয়ে তারা বাড়িতে ফিরে গেছে, একজন আয়ান খান, অন্যজন রাফসি, এবং তারা বাড়িতে চলে গেছে ইতিমধ্যে। এবং এর বাইরেও যারা চিকিৎসাধীন রয়েছেন, এবং ডাক্তাররা আজও বলেছেন যে আসলে সৃষ্টিকর্তার অশেষ রহমত ছাড়া এই যে 13 জন
তাদের জীবনে বেঁচে ফেরাটা খুবই কষ্টসাধ্য এবং তারা কিন্তু প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুধু বাংলাদেশ না, বাংলাদেশ, ভারত, চীন এবং সিঙ্গাপুর, এই 4 দেশের চিকিৎসকরা, বিশেষজ্ঞ চিকিৎসকরা মিলে কিন্তু প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদেরকে জীবিত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার। লোপা, আশিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সহসাই খুলছে না মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানান, ছাত্রছাত্রীরা এখনও মানসিকভাবে বিপর্যস্ত, তাই সোমবার পর্যন্ত ছুটি থাকবে। শিক্ষার্থী, অভিভাবক সবাই একাডেমিক কার্যক্রম আরও পরে শুরু করার কথা জানান। এদিকে ক্ষতিগ্রস্ত স্কুল ভবনটি দেখতে আজও ছিল উৎসুক জনতার ভিড়। স্কুলের ড্রেস, কাঁধে ব্যাগ নিয়ে আসার কথা ছিল ক্লাসের ফাঁকে সহপাঠীদের সাথে হই হুল্লোড়ে মেতে থাকার। কিন্তু এখন স্কুল গেটে এলে শিক্ষার্থীদের মন আরো খারাপ হয়ে যায়। পরে 1টার দিকে ছুটি হয়ে যায়, যখন আমরা এই দিকে আসি তখন বিমানটা পড়ে। শনিবার সকালেও স্কুলের সামনে ছিল সাধারণ মানুষজনের ভিড়। বেশিরভাগই গেটের ফাঁকা দিয়ে ভেতরটা দেখার চেষ্টা করছে। স্কুল কর্তৃপক্ষ বাধ্য হয়েই দর্শনার্থীদের বিধ্বস্ত ভবনটি দেখার সুযোগ করে দিচ্ছেন। আমি বললাম আজকে চলো যে ওই দিকটা আমি দেখে আসি, মানে নিজেরও মন মানছে না। ভয়াবহ ঘটনার পরও সারা দেশ থেকে মানুষজন যেভাবে স্কুলটি দেখতে ছুটে আসছেন, সেটা ভালোভাবে নিতে পারছেন না শিক্ষার্থীরা। কিছুটা ক্ষুব্ধই তারা। এখানে বাচ্চাগুলো মারা গেছে, এখানে একটা প্লেন ক্র্যাশ হয়েছে, একটা ফাইটার জেট ক্র্যাশ হয়েছে, এটা দেখতে আসার কিছুই নাই। আপনারা বাসায় বসে ওদের জন্য দোয়া করেন, নামাজ পড়েন, আপনারা এখানে কেন এসে ভিড় জমাবেন এভাবে? এখানে দেখি সবাই ঝালমুড়ি খাইতেছে, ফুচকা খাইতেছে, আখের রস খাইতেছে, হাসতেছে, সবাই এত সাজে আসছে, হলিডেতে এখানে উদযাপন করতে আসে। এটা জু হয়ে গেছে, এটা তো আমার কলেজ না। সোমবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ থাকবে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানান, শিক্ষার্থীরা এখনও মানসিকভাবে বিপর্যস্ত। স্কুল খোলার তারিখ পরে নির্ধারিত হবে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ কেউ নেই, নিশ্চিত করেন অধ্যক্ষ। স্টুডেন্টদের তো একটু ট্রমাটাইজড হয়ে আছে, আমরা খোঁজ নিচ্ছি, গার্ডিয়ানদের সাথে, স্টুডেন্টদের সাথে টিচাররা যোগাযোগ করতেছে। তারা দেখি মেন্টালি কতটুকু প্রিপেয়ার, সেটার উপর ডিপেন্ড করবে। গার্ডিয়ানদের সাথে কমিউনিকেট করে তখন আমরা বুঝতে পারবো। অভিভাবকরা বলছেন তাদের সন্তানরা ভালো নেই। এখনই ক্লাস শুরু হলে কোমলমতি শিক্ষার্থীদের ক্লাসে আনা মুশকিল। ও এখন বলছে ওখানে আমি আর স্কুলে যাব না, স্কুলে বিমান পরে বাচ্চারা আহত হয়। ছোট ছোট ভাইয়েরা ওর এই ধরনের ঘটনায় হয়েছে, সেই ধরনের ইম্প্যাক্ট তার ভিতরে আছে, কম বেশি থাকবেই। আতঙ্ক তো হবে, মানুষের ভয় তো পাবে, বুঝছেন। তারপর তো মানুষ আসবে, পড়াবে না বাচ্চা, মানুষ তো পড়াইতে হবে। মানুষজনের খুব একটা আতঙ্ক আছে সবার মনের মধ্যে, এই জন্য উচিত খোলা আগে তাড়াতাড়ি করে। ট্রমার রেশ কাটতে আর কতদিন লাগবে সেই চিন্তায় পরিবারগুলো। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সংসদ ছাড়া যেমন জনগণের শাসন প্রতিষ্ঠিত হয় না, তেমনি দেশ বিদেশ থেকে ভাড়া করে আনা লোক দিয়ে রাষ্ট্র পরিচালনাও সম্ভব নয়। এই মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু লোক বৈঠক করে বলে দিলেই সংস্কার হয়ে যায় না, সংস্কার হতে হয় একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে। পিআর পদ্ধতি জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত করবে বলেও মনে করেন বিএনপি মহাসচিব। জুলাই বিপ্লবের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজক জিয়া পরিষদ, যেখানে ছাত্র জনতার সম্মিলিত জুলাই বিপ্লবকে একটি গোষ্ঠীর কুক্ষিগত করার অপচেষ্টা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব সম্প্রতি দলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে নানা নেতিবাচক খবরে হতাশা প্রকাশ করেন। সবাইকে সৎ থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, গোটা জাতি ক্রান্তিকাল অতিক্রম করছে, তুলে ধরেন সংসদ নির্বাচনের গুরুত্ব। জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলে বলবো যে বিএনপি শুধু নির্বাচন চায়, পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে প্রত্যেকে। কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? এই যে সহজ সরল কথা, এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। পিআর পদ্ধতির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এই পদ্ধতিতে ভোট হলে জনগণ তাদের কাঙ্ক্ষিত নেতা নির্বাচিত করার সুযোগ হারাবে। আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারের নির্বাচনটা কি। যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার। এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব হবে না। কয়েকজন লোক সংস্কার যারা করছেন, কতগুলো বৈঠক করে আপনার সংস্কারে কত বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন, সংস্কার হয়ে গেল,
সেভাবে সংস্কার হয় না। রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার অর্থহীন। পলিটিক্যাল কালচার হ্যাজ টু চেঞ্জ অলসো। আমরা একে অপরের প্রতি সহনশীল হতে হবে। আমি অন্যদের সাথে ভিন্ন মত পোষণ করেও তাকে তার মতের জন্য রেসপেক্ট দেখাতে হবে, তার প্রতি সহনশীল হতে হবে। দিস ইজ ডেমোক্রেসি। বাংলাদেশে 100 সংস্কার করে কোনো লাভ হবে না যদি বাংলাদেশের পলিটিক্যাল কালচার চেঞ্জ না হয়। জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র এবং গণহত্যার জন্য শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের কোনো ক্ষমা নেই। এদেরকে মাফ করা যাবে না। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সংস্কার ছাড়া কোনো জাতীয় নির্বাচন নয়, মৌলভীবাজারের পথসভায় এমনটাই বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আরও বলেন, গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে এনসিপিও নির্বাচন চায়, তবে বিচার ও সংস্কার ছাড়া সে ভোট অর্থহীন। ক্ষমতায় গেলে চা শ্রমিকদের জীবন মানোন্নয়নে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন এনসিপি নেতারা। জুলাই পদযাত্রার ২৬তম দিনে চায়ের জেলা মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টি জেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বেরির পার পর্যন্ত পদযাত্রা করে দলটি। বেরির পারে পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এনসিপিও নির্বাচন চায়, তবে বিচার আর সংস্কার ছাড়া কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য তার। আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করা শক্তি, আমরা ভোটাধিকারের জন্য লড়াই করা শক্তি, কিন্তু বিচার সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে। এই নির্বাচনকে জনগণ গ্রহণ করবে না। ৭২-এর সংবিধান মানেই মুজিববাদী সংবিধান বলে মন্তব্য করেন নাহিদ। বলেন, দেশের উন্নয়নে প্রয়োজন অন্তর্ভুক্তিমূলক নতুন সংবিধান। ৭২-এর সংবিধানকে রক্ষা করার জন্য বিভিন্ন গোষ্ঠী রাজপথে নেমেছে। ৭২-এর সংবিধান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিয়ে মুজিববাদী সংবিধান প্রতিষ্ঠা করার চক্রান্ত। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার অভিযোগ উঠে আসে দলের অন্যান্য নেতাদের কণ্ঠে। ক্ষমতায় গেলে চা শ্রমিকদের জীবন মানোন্নয়নে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা। যারা চা বাগানের শ্রমিক হিসাবে কাজ করে তাদেরকে ন্যায্য মজুরি দেওয়া হয় না। আমাদের চা শ্রমিকেরা, আমাদের রিক্সা শ্রমিকেরা, আমাদের ঠেলা মজুর কুলি, তারা সকলের বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে, এমন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের লড়াই। আমরা যে টেবিল থেকে উঠে এসেছিলাম, সেই টেবিলে এখনো আমাদের ভাইরা বসে আছে। বাংলাদেশে এখনো কোনো কর্মসংস্থান সৃষ্টি হয় নাই। পরে শ্রীমঙ্গলে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের সাথে মতবিনিময় করে জাতীয় নাগরিক পার্টি। কিশোরগঞ্জের পথসভা শেষে নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দেবে দলটির গাড়িবহর। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। বারবার নিশ্চিত করার পরও জুলাই শহীদের স্মরণ সভায় এখনো যাননি কোনো উপদেষ্টা। এ নিয়ে ক্ষুব্ধ শহীদ পরিবারের সদস্যরা। রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটির উদ্যোগে চলছে এই আয়োজন। জুলাই শহীদ ইমাম হোসেন তাইমের ভাই প্রশ্ন তোলেন, হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার, তারা কেন শহীদ পরিবারকে এড়িয়ে যাচ্ছেন? স্মরণ সভায় জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ জড়িতদের বিচার দৃশ্যমান করা নিয়েও প্রশ্ন তোলা হয়। জবাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, ৩ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন প্রথম সাক্ষী। স্মরণ সভায় যোগ দেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার হয়তো পুরো বিচার শেষ করতে পারবে না, কিন্তু এমন কাজ করুক যাতে বিচার হওয়া নিয়ে সবার মনে আস্থা তৈরি হয়। বিকেলে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন তারা। হাজারো মায়ের সন্তানের রক্তের বিনিময় যেহেতু হয় না, একটু বলেছে এই রক্তের কারণে এসে ক্ষমতায় বসেছিলেন। আমরা প্রত্যেকটা উপদেষ্টাদের কাছে ধর্ণা ধরেছিলাম, তাদের কাছে গিয়েছিলাম, তারা যদি নাই আসবে না করে দিতেন। কেন তারা আমাদেরকে মিথ্যা সান্ত্বনা দিয়েছিলেন? 4টি মামলার বিচার কার্যক্রম চলমান আছে। আগামী ৩রা আগস্ট এবং ৪ঠা আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী তার জবানবন্দি আদালতে দেবেন। অন্তর্বর্তী সরকার খুব সহজে সবগুলা বিচার সম্পন্ন করতে পারবে না, কিন্তু আমাদের মধ্যে আস্থা সৃষ্টি হোক যে বিচারটা হবে। একই ব্যক্তিকে প্রধানমন্ত্রী, সংসদ নেতা, দলীয় প্রধান এবং 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না করার পক্ষে মত দিয়েছে
৮৬ থেকে ৮৯ ভাগ মানুষ। সংস্কার নিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন পরিচালিত জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে। তবে প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির পক্ষে জনমতের তুলনায় কম ৭২ ভাগ। উচ্চকক্ষ চায় না জরিপে অংশগ্রহণকারীদের ৩৩%। মৌলিক এসব বিষয়ে সংস্কারের জন্য রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। তবে সংস্কার নির্বাচনের আগে নাকি পরে এ নিয়ে বিপরীতমুখী মন্তব্য করেছেন বিএনপি ও এনসিপি নেতারা। সংবিধান নির্বাচন সহ ১৬৬টি সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষ পর্যায়ে। ৫ আগস্টের আগে জুলাই সনদ প্রকাশ করতে চায় কমিশন। সংস্কারের জন্য প্রস্তাবিত মৌলিক কিছু বিষয়ে জরিপ পরিচালনা করেছে কমিশন সদস্য ডক্টর বদিউল আলম মজুমদারের সংগঠন সুশাসনের জন্য নাগরিক সুজন। মতামত নেওয়া হয় ১৬৫৯ জনের। এতে একই ব্যক্তিকে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে না রাখার পক্ষে মত ৮৬%। প্রধানমন্ত্রী ২ মেয়াদ ও সংবিধান কমিশনের পক্ষে আছেন ৮৯%। আলোচিত পিআর পদ্ধতি ও সংসদে উচ্চকক্ষের পক্ষে সমর্থন এর চেয়ে কম ৭২ ও ৬৭%। তবে জরিপে মন্ত্রিপরিষদ শাসিত সরকারের পক্ষে মত দিয়েছে ৮৬%, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির পক্ষে ৮৭% ও তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আছেন ৮৩% অংশগ্রহণকারী। ৩০-৩১টা দলের মধ্যে প্রায় ২৪টা দল একমত হয়েছে যে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি অন্য যে কোনো একটা রাখবেন, ২-৩টা রাখবেন না। এই পরামর্শগুলো এসছে রাজনৈতিক নেতৃবৃন্দের তরফ থেকে। ঐকমত্য কমিশন কোনো সিদ্ধান্ত দেয়নি এই ব্যাপারে। ব্যক্তি কাজ করবে, মেশিন করবে না, এই লেখা কিন্তু ফাইলে থাকবে। তো এই ফাইলের লেখাটা বাস্তবায়ন কারা করবে? আমরা মুখে মুখে সুন্দর কথা বলি, কিন্তু বাস্তবে কাজ করতে গেলে সেটা করি না। তো মৌলিক সংস্কার আমাদের এই নিয়েই আমরা কতগুলো বিষয় ঐক্যমত্য সৃষ্টি করার চেষ্টা করছি, এবং কতগুলো সে মৌলিক যদি সংস্কার না হয় তাহলে ওই যে আমাদের নির্বাচন হবে, কিন্তু এই নির্বাচনে কোনো আমাদের গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না। যেসব প্রস্তাবে ঐকমত্য হয়েছে সে বিষয়ে অধ্যাদেশ জারির পক্ষে ডক্টর মজুমদার। এক্ষেত্রে ভিন্নমত আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমরা সংস্কার ডেফিনেটলি চাই, বাট সংস্কারের মূল জায়গাটাই যে মৌলিক অধিকারের কথা যে আপনারা ভোটাধিকার দিয়েছেন, এই ভোটাধিকারটা তো ফিরিয়ে আনতে হবে। আমার 18 বছরের ভাই বোনদের তো ভোট দিতে পারতে হবে। এনসিপি নির্বাচনকে ভয় পায়, মোটো এনসিপি নির্বাচনকে ভয় পায় না। এনসিপি এই নির্বাচন পুরনো পদ্ধতিটাকে ভয় পায়, যে এই পদ্ধতি নিয়ে যদি আবার আপনারা সরকার গঠন করেন তাহলে এই গণ অভ্যুত্থানের মানেটা কি হলো? গোটা নির্বাচনী ব্যবস্থার এর একটা আমূল গুণগত পরিবর্তন ছাড়া কেবলমাত্র উপস্যা কিছু রাজনৈতিক সংস্কার করে সম্ভবত আমরা শেষ রক্ষা করতে পারবো না। আমাদের একটা দলকে মুখাপেক্ষি করে সেন্টার করে কিংবা স্ট্যান্ডার্ড করে আপনারা আগাতে চাচ্ছেন। সুতরাং আমরা অনেকখানি সংস্কার চাচ্ছি, অনেক কথা বলছি, কিন্তু এর বাস্তবায়ন শেষ পর্যন্ত যা বুঝতেছি নির্ভর করতেছে বিএনপির উপরে। স্থানীয় সরকার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলোর কারণে ঐকমত্য কমিশন মতানৈক্য কমিশনে পরিণত হয়েছে। নির্বাচন তো একটা হবে, এখন কেউ কেউ নির্বাচিত হবে, বেশিরভাগ নির্বাসিত হবে, আইনগুলো করে ফেলতে হবে। যদি করে পরে নির্বাচিত সরকার না রাখলো মানুষ দেখবে এটা, আর প্রত্যেক রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে এমন কোনো কথা নেই। রাজনৈতিক দলগুলো আমাদের সবার ঠিকাদারি নিয়ে নেয় নাই। ডক্টর তোফায়েল আহমেদ বলেন, সুষ্ঠু জাতীয় নির্বাচনের স্বার্থে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়, এটা গুরুত্বপূর্ণ। ক্ষমতার পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে, যার উদাহরণ শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 11তম মানবাধিকার সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল কথা বলেন। সম্মেলনে দেশের সব মানবাধিকার লঙ্ঘনের বিচারের দাবি উঠে আসে। যাদের আদেশে নিষ্পাপ প্রাণগুলো এভাবে ঝরে পড়ছে তাদের বিচার আমরা চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রাইটস সোসাইটির 11তম মানবাধিকার সম্মেলন 2025, যেখানে অংশ নেন 24-এর গণ অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্য এবং হাসিনা শাসন আমলে নির্যাতনের শিকার ভুক্তভোগীরা। গুম হওয়া ব্যক্তিদের কথায় উঠে আসে আয়নাঘরের ভয়াবহতা। জানান, প্রতি রাতেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতেন। আমি হয়তো একদিন ফিরে যেতে পারবো, কিন্তু যখন বছর করে বছর যায় তখন আমি এক পর্যায়ে বাচ্চার সমস্ত আছে ছেড়ে দিয়েছিলাম। মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে এই দেশ হয়েছিল, সেই আকাঙ্ক্ষা যদি সত্যিকার অর্থে মানুষ লালন করতে পারত
তাহলে কি এই স্বাধীনতার 50 বছর পরে এতটি তাজা নিষ্প্রাণ প্রাণকে জীবন দিতে হতো? জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের অশ্রুতে ভারী হয়ে আসে চারপাশ। তাদের চাওয়া প্রতিটি হত্যার বিচার। একটা চিঠি লিখে বের হয়েছিল, যার আংশিক কিছু কথা ছিল এরকম যে একদিন তো মরতেই হবে, তো মৃত্যুর ভয়ে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে রাজপথে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। মানবাধিকার কর্মীরা কোনো রাজনৈতিক দলের নয়, তাই সব মানবাধিকার লঙ্ঘনের বিচার দাবি করেন বক্তারা। আমাদের মতাদর্শ থাকতে পারে, আদর্শ থাকতে পারে, ভিন্নতা থাকতে পারে, একটা কমন জায়গায় আমরা একমত, সেটা হচ্ছে মানুষের অধিকারকে সমুন্নত রাখার জন্য সবকিছু ভেদাভেদ ভুলে, মার্কা দলের ভেদাভেদ ভুলে আমরা একটা জায়গায় কাজ করব। ওনারা যে মানবাধিকারের লঙ্ঘনের শিকার হয়েছেন, এটার জন্য তারা যাতে বিচার যাতে পান, সেটার জন্য তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে, এবং এটা খুবই কঠিন এবং লম্বা পথ। আলোচনায় অংশ নিয়ে মানবাধিকার নিয়ে কথা বলেন আসিফ নজরুল। তুলে ধরেন নির্বাচনের গুরুত্ব, জানান ক্ষমতার পরিবর্তনের ভয় না থাকলে সরকার যে দানবে পরিণত হয়, যার উদাহরণ শেখ হাসিনা। আমরা এত সোজাভাবে ভাবি না যে সমস্ত সংস্কার, সমস্ত দেশ পরিবর্তন আইনি পরিবর্তন করলে হয়ে যাবে না। আপনি আসলে নিজের খাসলত বদলাইতে হবে। সে যখন চিন্তা করে 5 বছর পর আমি ক্ষমতা হারাবো, ওই ভয়ে হলেও সে খারাপ কাজ কম করে, মানবাধিকারের ভায়োলেশন কম করে, রইস হয়ে করে। যখন ওই ভয়টা চলে যায়, তখন কি দানবে পরিণত হয়, সেটা আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমল থেকে আমরা বুঝতে পারি। আইন দিয়ে নয়, পাঠ্যক্রম থেকে শুরু করে সমাজের সব ক্ষেত্রে মানবাধিকার নিশ্চিতের চর্চার কথা বলেন উপদেষ্টা। একটা সংস্কৃতি গড়ে তুলতে হবে। যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই যোদ্ধাদের অফিস তৈরির প্রক্রিয়া চলছে। সামনে ব্যানারে লেখা আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি কোনো উদ্যোগ নয়, কাজ হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে। তবে তা অস্বীকার করেছেন সংগঠনের নেতারা। পুলিশ বলছে দখলের বিষয়ে জানেন না তারা, পরিষ্কার করছে একদল লোক। জুলাই অভ্যুত্থানের শিক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠার লড়াই, এমনটি উল্লেখ করে বিশিষ্টজনরা বলছেন যে কোনো বেআইনি দখল সমর্থনের অযোগ্য। 10 তলা এই ভবনটি 99 বছরের জন্য লিজ নেয়া। এখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় 1981 সাল থেকে। দলীয় কর্মীদের আনাগোনায় সরগরম ভবনটির ভিন্ন রূপ 1 বছর ধরে। 5 আগস্টের পর কোনো নেতাকর্মী কার্যালয়ে ঢোকার সাহস করেনি। ময়লা আবর্জনা ও মাদকের আখড়া হয়ে উঠেছিল ভবনটি। গেল কয়েকদিন ধরে নতুন ব্যানার ঝুলছে ভবনে। ভেতরে চলছে পরিচ্ছন্নতার কাজ। এরই মধ্যে পরিষ্কার হয়েছে 3 তলা পর্যন্ত। আহত আছে, শহীদ পরিবার আছে, সবাই মিলে আরও অনেক পাবলিক আছে, আর যাতে দ্বিতীয়বার কোনো ফেসিবাদ জন্ম না হয়। গবেষণা ইনস্টিটিউটের ব্যানার ঝুললেও সরকারি অনুদান বা ভূমিকা এখনও নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সব দলের সমর্থন আছে বলে জানান এই ব্যক্তি। বলেন, এটি বাস্তবায়ন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটা আমাদের জুলাই যোদ্ধাদের একটা কার্যালয় হবে। সরকারের এখনো বার্তা হয় না, এটা আমরা আমাদের দেখি কাজটা চালিয়ে যাচ্ছি এবং আমরা আশাবাদী সরকার এটা আমাদেরকে সাপোর্ট দিবে। জি, বৈষম্য ব্যানারে আমরা জি জি জি। তবে এমন দাবি অস্বীকার করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এর সাথে কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানান তারা। পুলিশ বলছে, কোনো ইনস্টিটিউট তৈরির বিষয়ে জানেন না তারা। বিল্ডিংটা পরিষ্কার করতেছে এইটুকু জানি, আর একটা ব্যানার আছে। এখন ব্যানারের মালিক যে কারা এটা তো খুঁজে পাচ্ছি না। এখন ইনস্টিটিউট যদি হয় তাহলে তো এটা সরকারের কোনো একটা মন্ত্রণালয়ের আন্ডারে হবে। অফিসিয়ালি কিছু এখনো জানতে পারিনি যে কোন ইনস্টিটিউট হবে বা কিছু এরকম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই হয়েছিল জুলাই আন্দোলন। প্রত্যাশা, দল মত নির্বিশেষে সুবিচার পাবেন সবাই। সেক্ষেত্রে এমন কোনো ঘটনা কাম্য নয়। যে সিন্ডিকেটটা আপনি ন্যায় বিচারকে ভুলণ্ডিত করেছে, সেই জায়গা থেকে তো আমরা জুলাইতে ঐক্যবদ্ধ হয়েছি। জুলাই পরবর্তী আমাদের আকাঙ্ক্ষা তো সেই জায়গায় আছে এখনো, এবং সব জায়গায় যদি যেখানে যেই অবস্থায় আছে, আমি মনে করি সকল ইস্যুতেই সরকারের উচিত আইনকে যত দ্রুত সম্ভব সবার কাছে এমন একটা অবস্থায় নিয়ে আসা, যেই দলেরই হোক সে সুপ্রিম কোর্টে গেলে ন্যায় বিচার পাবে। মানুষ যখন আস্থা রাখতে পারবে সরকারের কাছে, যে সরকারের এজেন্সিগুলো আইনের শাসন নিয়মের মধ্যে থেকে তাকে শাসন করে, তখন কিন্তু কোনো ধরনের প্রবলেম থাকবে না, রাষ্ট্র দাঁড়িয়ে যাবে। সচেতন নাগরিকরা বলছেন, সরকারি জমি বা অন্যের দলীয় কার্যালয় দখল করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার খারাপ দৃষ্টান্ত থেকে বেরিয়ে আসাই ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা।
রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন শুল্ক আরোপ সংকটে ফেলছে দেশকে। পরিস্থিতি উত্তরণে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা জরুরি। ডক্টর হোসেন জিল্লুর রহমানের লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, IMF এর মতে ব্যাংকিং খাত উদ্ধারে $18 বিলিয়ন লাগবে, আর বিশ্বব্যাংক বলছে 35 বিলিয়নের কথা। ডক্টর হোসেন জিল্লুর রহমানের লেখা অর্থনীতি, ক্ষমতা এবং শাসন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ এবং গবেষকরা। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, গেল 15 বছরে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা রূপ নিয়েছিল স্বৈরতন্ত্রে। জবাবদিহিতা না থাকায় লুটপাট হয়েছে প্রতিটি খাতে। স্বৈরতন্ত্রের বৈশিষ্ট্য হচ্ছে মাফিয়া গ্রুপ সৃষ্টি করা। এটা যদি ইলেকটেড গভর্নমেন্ট হতো প্রপারলি, এত মাফিয়া গ্রুপ সৃষ্টি হতো না। কোনো অ্যাকাউন্টেবল থাকলে এত দুর্নীতিগুলো হতো না, এত অর্থ পাচার হতো না, এত ব্যাংক লুট হতো না। পরিবর্তন এবং পরিবর্তন নিশ্চিত করার যে দায়িত্ববোধ, এটাই আজকে সার্বজনীন হওয়া দরকার। এই দায়িত্ববোধ শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার, শুধুমাত্র রাজনৈতিক দল, শুধুমাত্র পার্টিকুলার গোষ্ঠী তাদের উপর নয়। প্রবৃদ্ধি 5, 6, 7% হয়েছে, কিন্তু সেই প্রবৃদ্ধি টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক হয়নি। আমরা একটা লো লেভেল ইকুইলিব্রিয়ামের মধ্যে আটকে আছি। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, অর্থনীতিতে নজিরবিহীন বিপর্যয় হয়েছিল। ব্যাংকিং খাতের 80% অর্থই লুট হয়েছে। তবে রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া উন্নয়ন সম্ভব না, সেটা আমি প্রায়ই বলি। আমরা কিছু রিফর্ম করতে চেষ্টা করছি। পৃথিবীর কোনো দেশে এরকম অর্থনৈতিক বিপর্যয় আমি দেখি নাই। ব্যাংকের 80% টাকা নিয়ে চলে গেছে। IMF বলছে 18 বিলিয়ন, আবার ওই দিন বলে 35 বিলিয়ন লাগবে তোমাদের ব্যাংক উদ্ধার করতে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র ব্যবস্থা এবং অর্থনীতিতে গুণগত পরিবর্তন দরকার, তবে তা রাতারাতি সম্ভব নয়। এজন্য যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে হবে। মার্কিন শুল্ক নীতি বড় ধরনের বিপদে ফেলতে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প সাহেবের ট্যারিফ আমাদেরকে অনেক বড় বিপদে ফেলতে যাচ্ছে, সেটা আমরা সাধারণ মানুষেও সেটা বুঝতে পারি। এই জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করবেন তারা আমাদেরকে নিশ্চয়ই সে পথ দেখাবেন। একটা কথা বলতে পারি, রাজনৈতিক দল উন্নয়নের জন্য, দেশের একটা সমৃদ্ধ জায়গায় পৌঁছানোর জন্য রাজনৈতিক দল সব সময় ইতিবাচকভাবে কাজ করেছে। গত 15 বছরে দেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। অত্যন্ত পরিকল্পিতভাবে সেটাকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 4-5 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, এমনটা জানিয়েছেন 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে 14টি রাজনৈতিক দলের বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, এই মুহূর্তে নির্বাচনের তারিখ ঘোষণার তুলনায় আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। বৈঠক শেষে বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, প্রধান উপদেষ্টাকে তারা জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। এনসিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান বলেন, নির্বাচিত সরকার থাকলে দেশে সন্ত্রাস কমবে। প্রধান উপদেষ্টা ক্যাটেগরিক্যালি উনি বলেছেন, আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি ঘোষণা করবেন। এর চাইতে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। নিম্নচাপের প্রভাবে আজও উত্তাল সাগর, দুর্ভোগে উপকূলীয় এলাকার মানুষ। গত রাত থেকে থেমে থেমে বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লাবিত নোয়াখালী হাতিয়ার নিম্নাঞ্চল। জেলা সদর সহ বিভিন্ন উপজেলার নিচু এলাকায় বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা। কক্সবাজারের টেকনাফে উত্তাল সমুদ্রের ঢেউয়ের তোড়ে ভাঙন ধরেছে মেরিন ড্রাইভের 2.5 কিলোমিটার এলাকায়। ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত কুতুবদিয়ার আনিসের ডেইল, তাবলার চর, বায়ু বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের রাস্তাঘাট। মহেশখালীর ধলঘাটা ও মাতারবাড়ির নিম্নাঞ্চলেও ঢুকেছে পানি। পটুয়াখালীর কুয়াকাটাতেও ঢেউয়ের তোড়ে ভেঙেছে মেরিন ড্রাইভের বেশ কিছু অংশ। দেশের সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
গাজায় চলমান হত্যাযজ্ঞে টনক নড়ছে বিশ্বের বহু মানুষের। বিভিন্ন দেশের মানুষ আবারও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নেমেছে রাস্তায়। অভিনব কায়দায় জানিয়েছে প্রতিবাদ। শুধু মধ্যপ্রাচ্য নয়, ক্ষোভ ছড়িয়েছে ইউরোপ আর লাতিন আমেরিকাতেও। গাজা, যে নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে ধ্বংসযজ্ঞ, রক্তপাত, ক্ষুধার নিপীড়নের ভয়াবহ চিত্র। প্রতিদিনই ইসরায়েলি আগ্রাসনে উপত্যকায় প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। ক্ষুধার জ্বালাতেও বরণ করছে মৃত্যু। দুমুঠো খাবারের আশায় ত্রাণ সংগ্রহের সময়ও হচ্ছেন গুলিবিদ্ধ। গাজার রূপ নাড়িয়ে দিচ্ছে বিশ্বের বহু মানুষের বিবেক। বলছেন, নির্বিচার অত্যাচার চলে যাচ্ছে সহ্য সীমার বাইরে। উপত্যকার পক্ষে বিভিন্ন দেশের মানুষ নেমেছেন রাজপথে, প্রকাশ করছে ক্ষোভ, জানাচ্ছে অবিলম্বে যুদ্ধবন্ধের দাবি। অভিনব উপায়ে লন্ডনের রাস্তায় হলো প্রতিবাদ। প্লেটের উপর চামচের বাড়ি দিয়ে ত্রাণ নিতে যাওয়া গাজাবাসীর উপর গুলিবর্ষণের প্রতিবাদ জানান। মানবসৃষ্ট দুর্ভিক্ষের বিরুদ্ধে তোলেন আওয়াজ। আমি গণহত্যার বিরুদ্ধে, তাই এখানে এসেছি। এটাই আমার মূল্যবোধ। চুপচাপ বসে থাকা যায় না। আমরা বাসন কোসন এনেছি, শব্দ করেছি, এটা বলার জন্য যে গাজাকে অনাহারে রেখো না, ত্রাণ ঢুকতে দাও। জল অনেক দূর গড়িয়েছে। গাজার শিশুরা অনাহারে মারা যাচ্ছে। এটা ভয়ঙ্কর। বলা হচ্ছে প্রতি 5 শিশুর মধ্যে একজন ভুগছে অপুষ্টিতে। এটা হত্যাযজ্ঞ, কোনো যুদ্ধ নয়, যা এখনই থামা দরকার। শুক্রবার ইয়েমেনের রাজধানীতে নেমে আসে হাজার হাজার মানুষ। ছিল না তিল ধারণের ঠাঁই। স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো প্রাঙ্গণ। হাতে ফিলিস্তিন ছাড়াও ছিল ইরান, লেবানন সহ নানা মিত্র দেশের পতাকা। অস্ত্র উঁচিয়ে গাজার পাশে থাকার প্রতিজ্ঞা নেন তারা। ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াতে রাস্তায় নেমেছি। কোনোভাবেই নমনীয় হব না, পিছু হটব না, ক্লান্তও হব না, ভয়ও পাব না। পর্বতের মতো অটল থাকবে ইয়েমেন, কারণ ইহুদিরা পুরো ফিলিস্তিন জাতি এবং ভূখণ্ডের পবিত্রতা নষ্ট করতে চায়। লেবাননের রাস্তায়ও বিক্ষোভে নামে হাজারো মানুষ। কেফায়া জড়িয়ে তোলেন গাজাবাসীর মুক্তির দাবি। অন্যদিকে লাতিন আমেরিকার দেশ চিলিতে অভিনব উপায়ে প্রতিবাদ জানায় মানুষ। সংহতি প্রকাশে সারি সারি চলমান গাড়িতে ওড়ানো হয় ফিলিস্তিনের পতাকা। স্লোগানে মুখরিত হয় সান্তিয়াগোর রাস্তা। রেজবানা সায়মা, যমুনা নিউজ। এবার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভে উত্তাল হল ইসরায়েল। গাজায় দুর্ভিক্ষ ও আগ্রাসন বন্ধের দাবিতে শুক্রবার দেশটির সাকনিন শহরে মিছিল করে আরব ইসরায়েলিরা। গাজার ক্ষুধার্ত শিশুদের ছবি নিয়ে প্রতিবাদে জড়ো হন 10,000-এর বেশি মানুষ। ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্ল্যাকার্ড দেখা যায় তাদের হাতে। গাজা একা নয়, দুর্ভিক্ষ সৃষ্টি একটি যুদ্ধাপরাধ, এমন নানা প্রতিবাদী লেখা ছিল ব্যানারে। ফিলিস্তিনিদের প্রতীক কেফায়া পড়ে গাজাবাসীর প্রতি সংহতি জানান বিক্ষোভকারীরা। নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধেও দেন স্লোগান। অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানান তারা। গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্তির দাবিতে 21 মাস ধরেই প্রতি সপ্তাহান্তে বিক্ষোভ করে আসছে ইসরায়েলিরা। এখনও হামাসের কাছে বন্দী দশায় রয়েছেন 58 ইসরায়েলি, যাদের মধ্যে অর্ধেকের বেশি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।